দিল্লি পর্যন্ত টাঙ্গাইলের শাড়ি পাঠিয়েছে ভারতের মমতা ব্যানার্জিদের জন্য। আর ওখানে দিল্লিতে তখন কংগ্রেসের যারা নেতা নেত্রী ছিলেন, সোনিয়া গান্ধী থেকে শুরু করে তাদের জন্য বেনারসের শাড়ি পাঠিয়েছেন। তারপরে আপনাদের গত খবর হচ্ছে তো ইলিশ মাছ, আমরা খেতে না পারলেও মোটামুটি সেখানে ইলিশ মাছ পাঠানো হয়েছে। গত কবছর ধরে চালু হয়েছে আম পাঠানো, আম পাঠিয়ে ভারতের শাসকদেরকে মনটাকে জয় করা। আপনারা জেনেছিলেন যে ৯৬ বছর যে মানুষটার বয়স, সেই মানুষটা বুঝতে পেরেছিলেন পানি যদি না থাকে, যদি আমরা বাংলাদেশকে যদি রক্ষা করতে না পারি, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। তিনি যে কথা সবাই বলেছেন, লং মার্চ করেছিলেন। পরবর্তীকালে জিয়া রহমানের সময় যে গঙ্গার পানি চুক্তি হয়েছিল, এই ফারাক্কা লং মার্চ যদি না হতো, এই চুক্তিটা সম্ভবত করা যেত না। এটা এবছর তার পরবর্তীকালে এই ২০২৫-এর ডিসেম্বরে পরবর্তীকালে যে চুক্তি হয়েছিল তার মেয়াদটা শেষ হবে। এরপরে কি হবে আমরা জানি না। আমরা তিস্তা সহ অভিন্ন নদী, ৫৪টা নদীর কথা আপনারা জানেন। এখানে সম্ভবত অনেক বক্তারা তারা আলোচনা করেছেন। ভারত আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে, কোনো আইনকে তারা পাত্তা না দিয়ে গায়ের জোরে খামখেয়ালিভাবে একতরফাভাবে তারা পানি প্রত্যাহার করেছেন। উজানে পানি তারা টেনে নিয়েছেন। তারা আজকে সমস্ত জাতীয় দৈনিকগুলোতে আছে। আমরা গড়ে কেউ বলছেন ১২%, কেউ ১০%, ৮% মাত্র এই সমস্ত নদীর পানি প্রবাহে আমরা এখানে আসছি। অধিকাংশ ক্ষেত্রে ভারত পানি উত্তোলন করছেন, প্রত্যাহার করছেন আমাদের কোনো মতামত ছাড়া, যেই নদীগুলো আন্তর্জাতিক নদী বলে স্বীকৃত। আর আমরা যেহেতু ভাটির দেশ, আমাদের মতামত ছাড়া, সম্মতি ছাড়া, আমাদের সাথে চুক্তি ছাড়া একতরফাভাবে ভারত পানি প্রত্যাহার করতে পারে না। এটা তো সত্য। এটা তার মানে ভারত অন্যায় করছে, অপরাধ এখন তারা করছে। এবং গত ২-২.৫ দশক ধরে তিস্তার পানির চুক্তি হবে, আলোচনা হবে। বিভিন্ন প্রধানমন্ত্রীরা তারা দিল্লিতে যান, কিন্তু তিস্তা নিয়ে কোনো চুক্তি এ পর্যন্ত হয়নি। এবং সেই জায়গা থেকে এসে এখন এটা হয়নি কেন? প্রধান কারণটা আমরা দেখছি, ভারতের শাসকদেরকে তারা তোয়াজ করে আমাদের সরকারগুলো ক্ষমতায় থাকতে চেয়েছে। একটা নতজানু পররাষ্ট্র নীতি তারা অনুসরণ করেছে। আমার মনে আছে, আমি অসংখ্য বক্তৃতাও করেছি। দিল্লি পর্যন্ত টাঙ্গাইলের শাড়ি পাঠিয়েছে ভারতের মমতা ব্যানার্জিদের জন্য। আর ওখানে দিল্লিতে তখন কংগ্রেসের যারা নেতা নেত্রী ছিলেন, সোনিয়া গান্ধী থেকে শুরু করে তাদের জন্য বেনারসের শাড়ি পাঠিয়েছেন। আর তারপরে আপনাদের গত খবর হচ্ছে তো ইলিশ মাছ, আমরা খেতে না পারলেও মোটামুটি সেখানে ইলিশ মাছ পাঠানো হয়েছে। গত কবছর ধরে চালু হয়েছে আম পাঠানো, আম পাঠিয়ে ভারতের শাসকদেরকে মনটাকে জয় করা। আমি বলেছি, আজকেও পরিষ্কার করে বলতে চাই, বেনারসের যে কূটনীতি, টাঙ্গাইল শাড়ি পাঠিয়ে দেওয়ার যে কূটনীতি, অথবা ইলিশ মাছ পাঠিয়ে আম পাঠিয়ে ভারতীয় এই যে শাসক, আগ্রাসী শাসক, তাদের মন কিন্তু দুর্বল করা যায়নি এবং তাদেরকে বাংলাদেশের বন্ধু বানানো যায়নি। এবং এভাবে বেনারসি আর টাঙ্গাইল শাড়ির কূটনীতি পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। কারণ এরা ভারতের অন্যান্য অঙ্গরাজ্যের মতন আরেকটু বাড়তি কিছু অধিকারের হয়তো স্বীকৃতি দিয়ে মনে করছিল মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, এখন আমাদের দেশকে তারা যা খুশি করতে পারে, একটা ফ্রি লাইসেন্স হিসাবে তারা বিবেচনা করে এসেছিলেন। এবং গত ১৬টা বছর বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন। আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, আমাদের জাতীয় স্বার্থ, ভোটের অধিকার বলি, আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি বলি, সব কিছুর বিরুদ্ধে তারা একটা অবস্থান তারা এখানে নিয়েছিলেন। এবং সেই কারণের জন্য আজকে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, ভারত এটা মাওলানা তখন লং মার্চে ডাক দিয়েছিলেন। দেশের যে পরিস্থিতি আমি দেখছি,
গত 9 মাসেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ভারত 9 মাসে অভ্যুত্থানকে ভারত কিন্তু মেনে নিতে পারে নাই, এবং হাসিনার পরাজয়কে দিল্লির মোদি মনে করেছে নিজের পরাজয়। এবং এখানে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া, আওয়ামী লীগের গণেশ উল্টে যাওয়া, ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান, ভারত মনে করেছে তাদের বাংলাদেশ নীতির একটা বিপর্যয়, একটা ব্যর্থতা। 9 মাস পার হয়েছে, এখনো মানুষ হিসেবে, জনগোষ্ঠী হিসেবে আমাদের যে উত্থান, এবারকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন করে যে এক ধরনের পুনর্জন্ম লাভ করেছি, পুনরুত্থান হয়েছে আমাদের জাতীয় আকাঙ্ক্ষা নিয়ে, অধিকারে গণতন্ত্রের ভবিষ্যৎ তাকানোর জন্য, আজকের দিন পর্যন্ত ভারত এটাকে তারা মেনে নেয় নাই। এখনো পুশিং চলছে, কোথায় বোম্বে, কোথায় মাদ্রাজ, কোথায় গুজরাট, সেখান থেকে ধরে ধরে এনে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশের ভেতরে তারা ঢুকিয়ে দিচ্ছে। আপনারা জানেন তো, এটা জানেন কি না? এটা তো যারা যারা বন্ধু রাষ্ট্র, কোনো রাষ্ট্র কি এরকম আচরণ কেউ করতে পারে? আমরা ভারতকে যতই বন্ধুত্বের তকমা দিই, যখন আমরা হয়তো ঢাকাতে মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য তাদেরকে আমরা ফুলের মালা দিই, তখন দেখা যাচ্ছে সীমান্তে তারা তারা হত্যা করছে। এবং গত 2 দিন আগেও এবং সেখানে বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিক সেখানে হত্যা হয়েছে, যখন তখন তারা সেখানে অপহরণের জায়গায় তারা যাচ্ছে। ভারত এ পর্যন্ত কোনো সৎ প্রতিবেশীর কোনো পরিচয় দিতে পারে নাই। কথাটা কি সত্য? এবং এই যখন পরিস্থিতি, তার অর্থটা কি? তার অর্থ ভারত বাস্তবে বাংলাদেশকে তারা বন্ধুত্বের পরিবর্তে তারা এমন একটা চায় যেখানে ভারতের দিল্লির শাসকদের কথাই বাংলাদেশ উঠবে আর বসবে। আমরা কি সেটা চাই? আমরা না। মাওলানা গর্জে উঠেছিলেন, মাওলানা বললেন না যে আমরা পিন্ডির গোলামির জিঞ্জির ভেঙেছি, দিল্লির গোলামির জিঞ্জির নেবার জন্য না। আজকে আবার নতুন করে আমাদের দেশকে যদি রক্ষা করতে হয়, যদি আমাদের পানির ন্যায্য হিস্সা যদি আদায় করতে হয়, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব তাকে যদি আজকে রক্ষা করতে হয়, একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে সার্বভৌমত্বের স্বীকৃতি নিয়ে যদি আমাদেরকে রুখে দাঁড়াতে হয়, মাওলানার পথ ছাড়া অন্য কোনো পথ নাই। এবং সেজন্য দরকার হলে মাওলানা যেভাবে একবার লং মার্চের ডাক দিয়েছিলেন, দরকার হলে আবার সেখানে লং মার্চের আবার ডাক দিতে হবে আবার। এবং এবার লং মার্চ তখন মাওলানা গিয়েছিলেন রাজশাহীর কানসার দিয়ে সোনা মসজিদ পর্যন্ত। এবার হয়তো আমাদেরকে হয়তো সেই তিস্তা অভিমুখে, অথবা ওখানে গজলডোবার অভিমুখে, অথবা সিলেট সীমান্তে, বিভিন্ন সীমান্তে হয়তো একাধিকবার এই জনগণকে আবার নতুন করে জেগে উঠতে হবে, আবার ঐক্যবদ্ধ হতে হবে। হাসিনা পুরো দেশটাকে তারা জুয়ারিরা জুয়া খেলে না, জুয়ারিরা যখন জুয়া খেলতে খেলতে যখন মাতাল হয়ে যায়, তখন জুয়ারিরা যখন টাকা পয়সা শেষ, তখন নিজের পরিবারকে পর্যন্ত জুয়ার কোর্টে তারা তোলে, জুয়ার কোর্টে তারা নিজের পরিবারকে পর্যন্ত জুয়ার কোর্টে তারা তোলে। আপনারা জানেন কিনা এগুলো? যাদের একটু বয়স বেশি, এসব ব্যাপারে যারা দেখছেন শুনছেন তারা নিশ্চয়ই জানেন। এবং হাসিনা ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে সে জুয়ার কোর্টে সে কিন্তু নিয়ে গিয়েছিল, এবং তার মাসল হিসাবে এই কারণে যে এখনো পর্যন্ত ভারত সেই শোক এখনো তারা ভুলতে পারে নাই। এই সরকার হাসিনার ফেলে দেওয়া পুরোনো জুতা দিয়ে তার হাঁটার চেষ্টা করছেন কিনা আমি উদ্বিগ্ন। করিডোরের কথা, 17 সালে আমরা মানবিক দায়িত্ব পালন করে 13-14 লক্ষ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি। তাদের কাছে দুর্ভিক্ষ পীড়িত হলে নানাভাবে সেখানে খাদ্য সামগ্রী পৌঁছানো সম্ভব। তারা মানবিক করিডোরের কথা বলছেন। বাস্তবে সারা দুনিয়াব্যাপী এই সমস্ত মানবিক করিডোর শেষ পর্যন্ত সামরিক করিডোর এগুলো পর্যবসিত হয়েছে। আমাদের নিরাপত্তা বিপন্ন হয়েছে, আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। পরশুদিন প্রধান উপদেষ্টা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। তিনি মান্না ভাইও সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাবর্তনে। তিনি চিটাগাঙে বন্দরে যাওয়ার সময় তিনি সেখানে বক্তৃতা করলেন। চট্টগ্রাম পোর্ট বললেন আরও দক্ষতা বাড়ানোর জন্য, আরও উন্নত ব্যবস্থাপনার জন্য বিদেশি কোম্পানিকে তিনি দিতে চান। আমরা পরিষ্কার করে বলতে চাই, চট্টগ্রাম পোর্ট আমাদের লাইফলাইন, আমাদের অর্থনীতির প্রধান লাইফলাইন। চিটাগাং পোর্টের সাথে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্ন যুক্ত। 17 সাল থেকে আমরা উন্নত প্রযুক্তি নিয়ে চট্টগ্রাম বন্দর লাভজনক পর্যায়ে আছে। ফলে কোন খেলায় আপনারা যুক্ত হয়েছেন?
ফলে আপনারা কারোর সঙ্গে আলাপ আলোচনা ছাড়া, মতামত ছাড়া আপনারা একতরফাভাবে চাপিয়ে দেবেন, বাংলাদেশের মানুষ সেটা সহ্য করবে না। এবং সেজন্য আজ কথাটা এটা বলে কথাটা শেষ করব। ফলে নতুনভাবে ওনারা আবার বাংলাদেশ নিয়ে বাজি ধরছেন কিনা, হাসিনার মতন নতুন চেহারায় নতুনভাবে ওনারা আসল কাজ বাদ দিয়ে, আমরা বলেছি বিচারটা তাড়াতাড়ি করেন, দৃশ্যমান করেন। আমরা বলেছি সংস্কারটাকে দৃশ্যমান করেন, আলাপ আলোচনা করেন, জাতীয় সনদ স্বাক্ষর করার পর্যায়ে সবাই যেখানে আমরা একমত সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। এবং 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, একটা নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার, যে সরকার বাংলাদেশের স্বপ্নকে ধারণ করবে, একটা রূপান্তরের মধ্য দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে সেই পথে আপনারা এগোন। আসল কাজে বাদ দিয়ে ওনারা ওনারা অনেক বেশি সময় ব্যয় করছেন। সরকারকে বলতে চাই, এসব খেলা বন্ধ করেন। এসব খেলা বন্ধ করে এখন আপনারা নতুন করে পুরো দেশ জনগণকে জিম্মি করছেন, এটাকে মানুষ কিন্তু মেনে নেবে না। আমরা ভাসানী যারা অনুসারী আছেন, আমরা বলতে চাই কিছু চ্যালেঞ্জ আছে, কিন্তু মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের লড়াইয়ের পথে মাওলানা, তিনি আমাদের জন্য প্রেরণার উৎস, আমাদের অনুপ্রেরণার উৎস। মাওলানার শিক্ষাকে ধারণ করে কেবল ভাসানী জনশক্তি পার্টি না, সমগ্র বাংলাদেশের জনগণ, সমস্ত দেশবাসী আমরা দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব, পানি আনবো, আমাদের ভবিষ্যৎকে রক্ষা করব। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। change tv.press এক ফোঁটা হলুদ নেই।